আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। আমরা জানি যে পিএসসি বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে এবং পাশাপাশি যে পিএসসির বর্তমান চেয়ারম্যান স্যার মুবাশ্বের মোনেম স্যার, স্যারকে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের একজন সাংবাদিক বেশ কিছু কোশ্চেন করেছিলেন বর্তমান বিসিএস এর ব্যাপারে বা ভবিষ্যৎ প্ল্যান প্রোগ্রাম কি। এই জিনিসগুলো আমরা যারা প্রিপারেশন নিচ্ছি আমার মনে হয় সবার জানা উচিত, তাই আজকে একটা একটা পয়েন্ট ধরে আলোচনা করব। পয়েন্টগুলোর মধ্যে বিশেষ করে রয়েছে যে নিয়োগের দীর্ঘসূত্রিতা দূর করার জন্য পিএসসির কি কি পদক্ষেপ গ্রহণ করছে, দেন পরীক্ষা পদ্ধতির আসলেই কোনো পরিবর্তন হবে কিনা, বিশেষ করে সিলেবাস চেঞ্জের ব্যাপারে বেশ কিছু আলোচনা এসেছে, তারপরে নন ক্যাডার পদ বাড়ানোর ব্যাপারে বেশ কিছু আলোচনা এসছে, এরপরে আসছে হচ্ছে পিএসসির বর্তমান সক্ষমতা, অর্থাৎ এই যে পিএসসি এতগুলো এক্সাম নিচ্ছে এই বিষয়গুলোতে পিএসসি আসলেই সক্ষম কিনা এই বিষয়ে, অ্যান্ড ফাইনালি প্রশ্ন ফাঁস এবং ভাইভার নাম্বার কমানো এবং যে আমাদের আবেদন ফিটা কমানোর ব্যাপারে। প্রথম প্রশ্ন করা হয়েছিল যে দীর্ঘসূত্রিতার ব্যাপারে, যে এই যে একটা লং টাইমের দরকার হয় বিসিএস প্রিপারেশনের জন্য বা বিসিএস একদম নিয়োগ দেয়া থেকে শুরু করে বা হচ্ছে সার্কুলার হওয়া থেকে শুরু করে একদম যে গ্যাজেটেড হওয়া, এখানে মোটামুটি ভাবে 3.5-4 বছরের একটা সময় লেগে যায়। তো এই জন্য আসলে পিএসসি কি করছে, তো স্যার বলেছিলেন যে এটা আসলে ইনহেরিট করা ব্যাপারটা, মানে হচ্ছে বংশ পরম্পরায় যেমন জিনিসগুলো পাওয়া হয়, আগের কমিশন থেকে এই যে দীর্ঘসূত্রিতার ব্যাপারটা এনারা পেয়েছেন, যার কারণে এটা একদিনে সলভ করা পসিবল না। তবে যদিও এখন 3.5 থেকে 4 বছর লাগছে, এই জিনিসটা কমিয়ে মোটামুটি ভাবে তারা 12 থেকে 14 মাসে আনার ট্রাই করবে। তবে এটা 47তম থেকেই একদম কার্যকর করা পসিবল হবে না বলে জানিয়েছেন উনি বলেছেন যে মোটামুটি ভাবে 48 থেকে এটা চেষ্টা করবেন। অ্যান্ড এই যে টাইমটা কমানোর জন্য বেশ কিছু সেভারাল টেকনিক তারা অবলম্বন করতে চাচ্ছে। প্রথম যে টেকনিকটা অবলম্বন করতে চাচ্ছেন তারা সেটা হচ্ছে যে এই যে বিসিএস এর রিটেনের খাতাটা কিন্তু ডাবল এক্সামিনার কাটেন, হ্যাঁ, এই ডাবল এক্সামিনার না কেটে খাতাটা সিঙ্গেল এক্সামিনারের কাটার ব্যাপারে ওনারা হচ্ছে একটা আগ্রহ প্রকাশ করেছেন, যে এই যে প্রথম পরীক্ষক দ্বিতীয় পরীক্ষক মার্কের গরমিল হলে আবার তৃতীয় পরীক্ষকের কাছে চলে যায়। এই বিষয়টা যাতে না হয়, একজনের কাছে খাতা দিয়েই যাতে মোটামুটি ভাবে নেওয়া যায়, এই ব্যাপারে ওনারা একটা আগ্রহী। দ্বিতীয় আগ্রহী হচ্ছে খাতা কাটার টাইমটার হচ্ছে লিমিটেশন দিয়ে দেওয়া, যে এতটুকু সময়ের মধ্যে আসলে খাতাগুলো কেটে দিবে এবং বিভিন্নভাবে তাড়া দেয়া, তা না হলে তাদের বিরুদ্ধে বা হচ্ছে বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চেয়েছেন হচ্ছে স্যার। এটা যদি করা হয় তাহলে মোটামুটি ভাবে আমার মনে হয় যে একটু শর্ট টাইমের মধ্যেই আসলে রিটেনের রেজাল্টটা দেওয়া পসিবল হবে, কারণ আমরা বিসিএস বলতেই এখন প্রিলিমিনারি বুঝাই। কারণ দেখা যায় যে প্রিলিমিনারি হচ্ছে একটার পর একটা, কিন্তু আমাদের রিটেন হচ্ছে না, ভাইভা হচ্ছে না, আবার রিটেন হওয়ার পরে অনেক দিন চলে যাচ্ছে। যেমন আপনারা জানেন আমি 44 দিয়েছিলাম রিটেন, 44-এর রেজাল্ট কিন্তু অনেক দিন পরে হয়েছে এবং ভাইভা কিছুদিন হওয়ার পরে এই যে অফ হয়ে গেল, আবার ভাইভা শুরু হবে। আলটিমেটলি অনেক দিন পার হয়ে যাচ্ছে। প্রিলিমিনারি খুব তাড়াতাড়ি নেওয়া হয় এবং প্রিলিমিনারি রেজাল্ট দেওয়া হয়, কিন্তু রিটেন এবং ভাইবার ব্যাপারে পিএসসি কিন্তু খুবই 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 দুর্বল অবস্থান পিএসসি। এই জায়গাটা সম্ভবত ফিক্স করা হবে বা চেষ্টা করা হবে। আরেকটা প্ল্যানিং হচ্ছে, সেটা হচ্ছে রিটেন অনেক বেশি খাতা এবং অনেক টাইম লাগে, যার কারণে রিটেনের যে স্পেসগুলো দেয়া, মানে উত্তর শিরের মধ্যে আমরা তো এমনিতে সাদা খাতার মধ্যে এখন লিখি, প্রশ্ন একটা থাকে, আমাদের যতক্ষণ সময় হয় ততটুকু লিখি বা যতদূর লেখা যায় ততটুকু লিখি, কিন্তু রিটেনের খাতার এরকম একটা ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছে পিএসসি, যে প্রশ্নের পরে একটা স্পেস দেয়া থাকবে উত্তরের জন্য, অতটুকু জায়গার মধ্যেই একটা স্টুডেন্ট অ্যানালাইসিস করে ব্যাপারগুলোকে লিখতে হবে। এটা ভালো হবে না খারাপ হবে এটা আসলে এখনো বলা যাচ্ছে না। এটা আসলে সরাসরি প্রয়োগও করবেন না, আগে নন ক্যাডারের কিছু পরীক্ষা এভাবে নিয়ে দেখবেন, যদি দেখেন যে ব্যাপারটা ফ্রুটফুল তাহলেই হয়তো বা অ্যাপ্লাই করা হবে। আর হচ্ছে একটা জিনিস, যে বিভিন্ন দেশের যে ইয়েগুলো রয়েছে, বিভিন্ন দেশের যে সিস্টেমগুলো রয়েছে, এখান থেকে গুড প্র্যাকটিসটাকে নেওয়া হবে, অর্থাৎ বিভিন্ন দেশের পরীক্ষাকে তাড়াতাড়িভাবে শেষ করার জন্য বা খাতাগুলোকে তাড়াতাড়ি মূল্যায়ন করার জন্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে তারা কনসার্ন এবং এই বিষয়ে হচ্ছে উদ্যোগ নেবে। আর হচ্ছে একটা ব্যাপার, যে পরীক্ষা পদ্ধতির কোনো ধরনের পরিবর্তন হবে কিনা এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, বিশেষ করে সিলেবাস। মানে মোবাশ্বের স্যার যতটুকু বুঝলাম ওনার কথায়, যে উনি হচ্ছে সিলেবাস চেঞ্জ করার বিষয়ে আগ্রহী, কারণ এখনকার সিলেবাসে অনেক কিছুই অপ্রয়োজনীয় বা মানে হচ্ছে আনুষঙ্গিক নয় এরকম জিনিসপত্র বেশ কিছু রয়েছে, এই জিনিসগুলো সম্ভবত চেঞ্জ করার বিষয়ে আগ্রহী। তবে এটা 47তমতে হচ্ছে না, 47তম বিসিএস এ প্রিলিমিনারি সিলেবাস যেটা রয়েছে সেটাই আছে, খুব সম্ভবত 48তম থেকে এই চেঞ্জেসটা নিয়ে আসবে। তো চেঞ্জটা কি ধরনের এটা বলেছিল হচ্ছে, এটা কি ক্যাডার রিলেটেড হবে কিনা, যে যেমন হচ্ছে কেউ পুলিশ বা প্রশাসনে যেতে চাচ্ছে, এই জায়গাগুলোতে আসলে ওই জিনিসগুলোকে বাড়িয়ে দেওয়া হবে কিনা, দেশ পরিচালনার নিয়ম বা কিছু। তো উনি বলেছেন যে আমরা সব রকম পরিবর্তনের ব্যাপারেই আসলে আগ্রহী, আমরা যেখান থেকে যে ভালো জিনিসটা পাবো সেটা ইনক্লুড করে আগে পরীক্ষামূলকভাবে চালু করার পরেই হচ্ছে এই সিলেবাস পরিবর্তনের ব্যাপারটা দেখবেন। তবে আমার যতটুকু মনে হয় একদম আহামরি কোনো কিছু পরিবর্তন হবে না, সাধারণ জ্ঞানের যে জিনিসগুলো রয়েছে, যে জিনিসগুলো কম প্রয়োজনীয় ওই জিনিসগুলোর জায়গায় হয়তোবা আমাদের দেশের আইন কানুন রিলেটেড যে জিনিসগুলো রয়েছে অথবা একটু অ্যানালাইটিক্যাল যে জিনিসগুলো রয়েছে সেগুলো হয়তোবা যুক্ত হতে পারে 48তম বিসিএস এ। এবং ফাইনালি হচ্ছে নন ক্যাডার বাড়বে কিনা এই জিনিসটা নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল, যে নন ক্যাডার
যে পদ সংখ্যা রয়েছে এই পদ সংখ্যাটা বাড়বে কিনা। কারণ ফ্যাক্ট হচ্ছে পিএসসির এখতিয়ারের মধ্যে এই জিনিসটা আসলে পড়ে না যে আমরা পদ সংখ্যা বাড়াবো, এটা উনি বলে দিয়েছেন। মুবাশ্শির স্যার বলেছেন যে এটা দায়িত্ব হচ্ছে পুরোপুরিভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় থেকে কতটা সিট ফাঁকা রয়েছে বিভিন্ন জবে, সেটা হচ্ছে একটা লিস্ট করে পিএসসি কে প্রোভাইড করে এই পদের বিপরীতে নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য। পিএসসির জাস্ট দায়িত্ব হচ্ছে পরীক্ষা নিয়ে সুপারিশ করা, যে আমরা পরীক্ষা নিয়ে এতজনকে পেলাম, আপনাদেরকে সুপারিশ করলাম, এখন ওই পদের জন্য যদি তারা আসলেই যোগ্য হয় তাহলে ফার্দার যে ইয়াগুলো আছে, জাস্টিফিকেশনগুলো আছে, পুলিশ ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষা, এগুলো করে হচ্ছে আপনারা নিয়োগ দেন। সো আসলে মেইন পদ কিন্তু পিএসসির কোনো এখতিয়ার নাই, পদগুলো আসে হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে। সো মন্ত্রণালয়ের সদিচ্ছা যদি না থাকে বা মন্ত্রণালয় থেকে যদি এনাফ পদ পাঠানো না হয় তাহলে পিএসসির এখানে করণীয় কিছু নাই। তবে বলা হয়েছে যেহেতু সাধারণ শিক্ষার্থীদের একটা আবেগের জায়গা বা হচ্ছে একটা ভরসার জায়গা পিএসসি, এবং পিএসসিতেই খুব সহজে নিজেদের চাহিদাগুলো পেশ করা যায়, যার কারণে পিএসসির কাছে অনুরোধ করা হয়েছে। এবং স্যারও এটা বলেছে যে আমরা যথাসাধ্য চেষ্টা করব বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলে, কারণ এখন আমরা জানি শিক্ষিত বেকার কিন্তু প্রায় 28 লাখ শিক্ষিত বেকার। এখন এই 28 লাখের মধ্যে এখানে মোটামুটিভাবে 4-5 লাখ কিন্তু বিভিন্ন জায়গায় সরকারি চাকরিতে পদ ফাঁকা রয়েছে। তো এইগুলো যদি ইউটিলাইজ করা যায় তাহলে মোটামুটিভাবে যারা পরিশ্রম করছে, যারা আসলে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু অনেকটাই হচ্ছে উপকার হবে বা ব্যাপারগুলো বেনিফিশিয়াল হবে। সো এটা চেষ্টা করবে, স্যার বলেছে যে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে নিয়মিত চিঠি দিয়ে হোক বা আদান প্রদান করে হোক বা বিভিন্ন কনভারসেশনের মাধ্যমে হোক ফাঁকা পদগুলো চাওয়ার চেষ্টা করব। ওনারা যদি প্রোভাইড করে তাহলে সেই অনুযায়ী আমাদের পরীক্ষা নিতে কোনো প্রবলেম নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে পিএসসি সক্ষমতার ব্যাপারে একটা প্রশ্ন করা হয়েছিল যে আসলে বর্তমান পিএসসি তো অনেকগুলো পরীক্ষা নেয়, সিনিয়র স্টাফ নার্স থেকে শুরু করে একদম বিসিএস ক্যাডার, নন ক্যাডার, এই পরীক্ষাগুলো নেয়। সো পিএসসির মেম্বারের তুলনায় এটা বেশি চাপ হয়ে যাচ্ছে কিনা। তো এই প্রশ্নের উত্তরে বলেছেন যে অবশ্যই চাপ হয়ে যাচ্ছে, কারণ গত মেম্বার ছিল 15 জন, একজন চেয়ারম্যান সহ 16 জন সদস্যের পিএসসি কিন্তু ছিল, আর বর্তমানে কিন্তু মাত্র 8 জন সদস্যের পিএসসি। সো এই 8 জনের মধ্যে কিন্তু আবার 2 জনকে প্রশাসনিক কাজে রেখে বাকি 6 জনের দ্বারাই হচ্ছে বাকি দায়িত্বগুলো পরিচালনা করা হয়। এই যে যেমন যদি আমরা 44তম বিসিএস ভাইবার কথাই বলি, গতবারে কিন্তু 16 জন সদস্যর মধ্যে 14টা বোর্ড বা 12টা বোর্ড গঠন হয়েছিল, কিন্তু এবারে কিন্তু 12টা বোর্ড গঠন করা সম্ভব হচ্ছে না, এবার গঠন করতে হবে 6টা বোর্ড মাত্র, কারণ 2 জনকে প্রশাসনিক কাজে থাকতে হয়। 8 জন সদস্যের মধ্যে 6টা বোর্ড গঠিত হবে, 6টা বোর্ড প্রতিদিন 15-20 জনের করে ভাইবা নিলেও, মানে একটা বোর্ডে করে 15-20 জনের করে ভাইবা নিলেও কিন্তু মোটামুটি 6 মাস সময় লেগে যাবে। তো সেই ক্ষেত্রে সরকারের কাছে স্যার রিকোয়েস্ট করেছে যাতে করে পিএসসির মেম্বার বাড়ানো যায়, মেম্বার বাড়ানোর সাথে সাথে সক্ষমতা বাড়বে, এবং এতে করে যেই বিসিএস গুলো আসলে আটকে রয়েছে, পাইপলাইনে রয়েছে, বিশেষ করে 44, 45, 46 বিসিএস, এই বিসিএস গুলোর জটটা একটু খুলতে সহায়তা করবে। আদারওয়াইজ যে মেম্বার এখন রয়েছে তা আসলে প্রয়োজনের তুলনায় অপ্রতুল, তাই একটু দেরি হচ্ছে, তবে মেম্বার পাওয়া গেলে হোপফুলি এই জিনিসগুলো আস্তে আস্তে করে সমাধান হবে। এরপরের যে প্রশ্নটা করা হয়েছিল যে প্রশ্ন ফাঁস রক্ষার্থে আসলে পিএসসি কি করবে, ব্যাপারটাতে মোটামুটিভাবে স্যার স্ট্রিক্ট উত্তর দিয়েছে যে যদি কোনোভাবে এরকম দলের বা হচ্ছে কোনো কিছুর সন্ধান পাওয়া যায় তাহলে অবশ্যই তাদেরকে চাকরিচ্যুত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সবাই এই কথাটাই বলে, কিন্তু দেখা যাবে, মানে আমাদের এখন দেখার অপেক্ষায় যে আসলেই কতটুকু সত্য হয়, যেহেতু বিভিন্নভাবে অনুসন্ধান করে জিনিসগুলোকে বের করা এখন পসিবল। সো আমার মনে হয় যে এই জিনিসটাকে একটা কার্যকরী পদক্ষেপ নিতে পারেন স্যারেরা। স্যার যেহেতু নিজেই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, তো মানে একটা স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি পরিমাণ পড়াশোনা করে উনি তো আরও ঢাকায় থেকে ভালোভাবে কাছে থেকে দেখেছেন যে জবের জন্য আসলে স্টুডেন্টরা কত পরিশ্রম করে। সো এই পরিশ্রমগুলো যাতে বেকার না যায় বা এই পরিশ্রমগুলো যেন সার্থক হয়, কারো এই প্রশ্ন ফাঁসের জন্য বা দুর্নীতির জন্য যেন এই কষ্টগুলো বৃথা চলে না যায়, আমার মনে হয় যে স্যার এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবেন। এটার পাশাপাশি বলা হয়েছে যে হচ্ছে পিএসসির ভাইবার ব্যাপারটাই, যে ভাইবা তো আগে 200 মার্ক হতো, এটা নেপোটিজম বা হচ্ছে লবিং এর ব্যাপার স্যাপার ছিল, এখন 100 করা হচ্ছে, বা এর চেয়ে কম করা উচিত কিনা। তো তখন স্যার বলছে যে আসলে এর চেয়ে কম করা উচিত নয়, কারণ এর আগেও ভাইবা 100ই ছিল, তারপর 200 করা হয়েছিল, এখন 100, কারণ একটা যাচাই বাছাইয়ের অবশ্যই ব্যাপার আছে। তো এই জন্য একটা ক্যাডার নির্ণয়ের জন্য, ক্যাডার যেহেতু একটা ভাইটাল পোস্ট, এই জন্য 100 মার্কের যে ভাইভাটা হবে এটা হচ্ছে পুরোপুরিভাবে যৌক্তিক এবং 100 মার্কেরই ভাইবা হবে এখন থেকে। আর আবেদনের ব্যাপারে তো আপনারা জানেনই যে আবেদন ফি কমানো হয়েছে, 200 টাকা করা হয়েছে, প্রতিবন্ধীদের জন্য সম্ভবত ফ্রি করা হয়েছে। সো এই হচ্ছে মোটামুটিভাবে আপডেট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা নিয়ে খুব বেশি ইদানিংকালে আলোচনা হচ্ছে, যে একবার প্রিলি পাশে 3 বার রিটেন দেওয়ার সুযোগ অথবা একবার রিটেন পাশে 3 বার ভাইভা দেওয়ার সুযোগ, এইটা কতটুকু যৌক্তিক। তো এটা নিয়ে আমি এখন একটু কথা বলবো, নিজের যুক্তিতে আমার কি মনে হয় সেটা বলবো, পাশাপাশিভাবে স্যার যেটা বলেছেন, স্যার বলেছেন যে বারবার
দেখা গেছে প্রিলি পাস করতে গিয়ে রিটেন প্রিপারেশনে ব্যাঘাত ঘটে, অথবা রিটেন বারবার পড়তে গিয়ে ভাইবা প্রিপারেশনে ব্যাঘাত ঘটে, এক্ষেত্রে চাওয়া হচ্ছে স্যারের মানে এটা একদমই পরীক্ষামূলকভাবে প্রথমে দেখা হবে, যদি হয় তাহলে ওটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করা হবে, আগে ইমপ্লিমেন্টের কথা বলা হয়নি। সো এই ক্ষেত্রে হচ্ছে প্রিলিমিনারি একবার টিকলে 3বার রিটেন দেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে স্টুডেন্টদেরকে, এভাবে বলা হয়েছে। আমার যদি আমি পার্সোনাল অপিনিয়ন বলি, তাহলে প্রিলি পাস করে রিটেন 3বার দেওয়ার যে সুযোগ দেওয়ার ব্যাপারটা, এটাকে আমি পুরোপুরিভাবে সাপোর্ট করি। কারণ প্রিলি, রিটেন এবং ভাইবা পরীক্ষাগুলো এমনভাবে হয় যে প্রিলিমিনারি পাস করে রিটেন পরীক্ষার যে প্রিপারেশন নিচ্ছি এরকম হতে হতে পরবর্তী প্রিলিটা এসে যায়, যার কারণে প্রিলি এবং রিটেন এই দুইটা জায়গায় একটা কনফ্লিক্ট চলে আসে যে আমি প্রিলির প্রিপারেশন নেবো নাকি রিটেন। আপনারা এই যে এখন পুরোপুরিভাবে বাস্তবিক উদাহরণই আপনারা দেখতে পারেন যে 46 যারা রিটেন দেবে তাদের 47 প্রিলিমিনারিটা ধরা কিন্তু কষ্ট হয়ে যায়, কারণ রিটেন হয়তোবা হবে এপ্রিল বা মে মাসের দিকে, আর হচ্ছে প্রিলিমিনারি 47-এর প্রিলি হয়তোবা হচ্ছে মে বা জুনে চলে যাবে, যেহেতু একটু পিছায় গেল আমাদের আবেদনের তারিখটা, সো হয়তোবা জুনে চলে যেতে পারে। সো দেখা যায় যে এই যে এরকম 15 দিন 1 মাসের একটা গ্যাপের মধ্যে প্রিলি রিটেন হয়ে যায়, যার কারণে যারা আগের প্রিলিটা থেকে তাদের জন্য পরের প্রিলির প্রিপারেশন এবং রিটেনের প্রিপারেশনটা কষ্ট হয়ে যায়। তো আমার মনে হয় যদি একটা প্রিলি টেকার পরে, প্রিলিটা যেহেতু আনসার্টেন পরীক্ষা এবং এটা পুরোপুরিভাবে লাক ডিপেন্ডেন্টও একটা পরীক্ষা, অনেকেই হচ্ছে অনেক ভালো প্রিপারেশন থেকেও দেখা যায় পরীক্ষার হলে প্যানিক না নেওয়ার কারণে বা হচ্ছে প্যানিক অ্যাটাকের কারণে হচ্ছে অনেক কিছু ভুল হয়ে যেতে পারে, বা ওই জন্যই টিকে না অনেকে। সো আমার মনে হয় যদি প্রিলির পরে 3টা রিটেন দেওয়ার সুযোগ থাকে তাহলে অনেক ভালোভাবে একজন প্রার্থী রিটেন পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে। তবে একবার রিটেন দিয়ে পরে 3বার ভাইবার ব্যাপারটা আমার কাছে গ্রহণযোগ্য বা হচ্ছে লজিক্যাল লাগে না, কারণ আমার মনে হয় যে একজন সাপোজ 450-এ হচ্ছে রিটেনের পাস মার্ক, তো একজন কোনো কারণে 450 মার্ক পেয়ে পাস করলো, আর একজন পাস করলো হচ্ছে প্রায় 500 বা 520 মার্ক পেয়ে। এখন 450 পেয়ে যে পাস করেছে সে 3বার দেখ, 4বার দেখ, 5বার দেখ ভাইবা, দেখা যাবে যে বারবারই হচ্ছে নন ক্যাডার আসছে অথবা হচ্ছে কোনো ক্যাডার আসছে না, কারণ রিটেনের মার্কটা তো অনেক ভাইটাল, যেহেতু ভাইবার মার্ক কমানো হয়েছে। সো একবার রিটেন পাস করে যদি 3বার 4বার ভাইবা দেয়, আমার মনে হয় জিনিসটা খুব একটা ইফেক্টিভ হয় না, যার কারণে রিটেনে ভালো মার্ক ক্যারি করার জন্য একবার হয়তো বা রিটেন খারাপ দিয়েছে, আরেকবার দিয়ে আরো ভালো মার্ক ক্যারি করা দরকার, কারণ রিটেনের মার্কটাই কিন্তু ক্যাডার হওয়ার ক্ষেত্রে বেশি ভূমিকা রাখে, যেহেতু একটা হিউজ মার্ক, মোটামুটিভাবে 900 মার্কের রিটেন হয়। সো আমার মনে হয় যে একবার প্রিলি পাশে 3বার রিটেন দেওয়ার সুযোগটা ঠিক আছে, তবে একবার রিটেন পাশে 3বার ভাইবা দেওয়ার সুযোগটার দরকার নেই, বরং রিটেন ভালো করে দিয়ে এরপরে ভাইবা দিলে আমার মনে হয় যে 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 যার যার পছন্দের ক্যাডারের জন্য বা যে যেমন পরিশ্রম করবে সেরকম আউটপুটটা আসতে পারে। সো এই হচ্ছে মোটামুটিভাবে পিএসসির মানে বর্তমান পিএসসির যে ডিসিশনগুলো, পাশাপাশিভাবে যে ডিসিশনগুলো নিতে চাচ্ছে, আমি পুরোপুরিভাবে ইন্টারভিউটা শুনেছিলাম, আমার মনে হলো আমাকে কিছু মানুষ দেখেন, যার কারণে এগুলো বলা উচিত যাতে করে আপনাদেরও জানা থাকে ব্যাপারগুলো। পাশাপাশি হচ্ছে আমি কিন্তু আমার ফেসবুক পেজ যেটা রয়েছে প্রিসাইজ পাবলিকেশন, সেখানে এখন রেগুলার লাইভ ক্লাসের আয়োজন করছি, কনফিউজিং জিনিসগুলো নিয়ে আলোচনা, পাশাপাশি আপনাদের সাথে ব্যাপারগুলো নিয়ে হচ্ছে ডিসকাশন করা, কারণ ইউটিউবের মধ্যে ওইভাবে করে লাইভ ক্লাস করা যায় না বা করি না আমি, ওই জন্য হচ্ছে যারা লাইভ ক্লাসগুলো বা প্রশ্ন অ্যানালাইসিস ক্লাসগুলো দেখতে চান তারা প্রিসাইজ পাবলিকেশন যে আমার ফেসবুক পেজটা আছে সেখানে যুক্ত থাকতে পারেন, সব বিষয়ে সবার সাথে আলোচনা হবে এবং ওইখান থেকে আমার সাথে মেসেজিংও করতে পারেন, আপনাদের সাথে কনভারসেশন হয়, এটা ভালো লাগে। ইউটিউবে যে সুযোগটা নেই, কমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। সো এই হচ্ছে ব্যাপার। সো পিএসসির যে নতুন সিদ্ধান্তগুলো, আমরা আশা করি আমরা যারা বেকার রয়েছি, আমার আল্লাহর রহমতে একটা জব রয়েছে সরকারি, যারা একদমই বেকার রয়েছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, পাশাপাশি যাদের আমাদের স্বপ্ন বিসিএস, এই স্বপ্ন পূরণে পিএসসি এখন অনেকটাই হেল্পফুল হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে। টিল দেন টাটা, আসসালামু আলাইকুম।